এটার নাম হলো সিয়েরা ব্লাঙ্কা, সাদা পর্বতমালা। এই জায়গাগুলো দেখতে এসেছি, আমরা বেড়াতে এসেছি। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। মাংস না মাছ। এই ভদ্রলোকের সব মিলে 23 জন ছেলে মেয়ে, তোমার হাঁটু পর্যন্ত আসে না, অথচ ফল ধরে আছে। বাহা ক্যালিফোর্নিয়া প্রদেশের এনসেনাদা নামে একটা গ্রামে এই জায়গা আছে। ওই এনসেনাদার প্রত্যন্ত একটা গ্রাম, মানে খুব খুব ভিতরের একটা গ্রাম। সেই গ্রামে এসে পৌঁছেছি আমরা। এই একেবারেই এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, ফোনের আসে না। আমরা এখন যেটা দেখতেছি এটা হলো একটা এই কি বলে, এখানে রুটি বানায় ওই, এখানে বলে অর্ণ মানে স্টোভ বা কি বলে চুলা। এই যে এই হলো চুলা, এখানে করে রুটি বানায়। আমরা যাচ্ছি এইখানে পানি তুলে, কারণ আশেপাশে সব হলো পাথর। আমারও এখানে যখন ঢুকতেছিলাম যে প্রশ্ন ছিল যে এখানে পানি আসে কোত্থেকে। তো ভদ্রলোক দেখাতে নিয়ে যাবে প্রাকৃতিকভাবে এখানে মাটির নিচ থেকে পানি উঠতেছে, এমন একটা জায়গায় নিয়ে যাবে। এই ধরনের কিন্তু তোমার বাংলাদেশে এখন আর এই মৌলিক জায়গাটা নাই। বাংলাদেশে এখন নগর সকল শহর সব জায়গায় গ্রাস করাতে গঞ্জ তৈরি হয়েছে, যে গঞ্জটা আসলে মানুষের বসবাসের অনুপযুক্ত, খালি সন্ত্রাসীদের ভরা। আমার সঙ্গে এসেছেন আমাদের কথাশিল্পী সাদ কামালি, তারপরে এসেছেন লাজুল, ওনারা এসেছেন ইতে থেকে, টরন্টো থেকে এসেছেন। আমরা এই জায়গাগুলো দেখতে এসেছি, আমরা বেড়াতে এসেছি। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, এনসেনাদায় থাকবো, এবং আগামীকালকে খুব ভোরে আমরা ডিপসি ফিশিংয়ে যাব। দেখা যাক, যদি সমুদ্রের অবস্থা ভালো থাকে তাহলে আপনাদের মাছ মেরে দেখাবো। তো তারই একটা অংশ হিসাবে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক 30 বছর আগে এখানে 50 হেক্টর জমি কিনেছে। Aquí quiero hacer un puente y aquí voy a hacer la cava. Aquí voy a incrustar la cava. এখানে সে করবে ওই মদ রাখার জন্য, এই গর্ত করে মাটির নিচে গর্ত করে ওই মদ রাখার জন্য শূন্য করে গুহার মতো করে না, ওইটার বলে, ওইটা কাবা বলে। হ্যাঁ, সেলার, হ্যাঁ, ওয়াইন সেলার বানাবে। Y aquí voy a emparejar todo y aquí voy a meter una barra como la que tienes tú allá de mamposteo de piedra. Y aquí voy a degustar los vinos. এখানে ওই যারা আসবে তাদেরকে ওর নিজের বানানো যে মদ আছে, ওয়াইন আছে, ওটাকে টেস্ট করতে দেবে এবং বিক্রি করবে ওয়াইন সেলার করে। হ্যাঁ, মাংস না মাছ। মাছগুলো গলে গলে গিয়েছে, গলাচ্ছে। এর ভিতরে কি দিচ্ছে ও? টমেটো, পেঁয়াজ, আপিওটা হচ্ছে কি বলে, সেলারি। হ্যাঁ, সেলারি আছে। এখন এটার ভিতরে কি দেবে? টমেটো সস দিয়ে নিশ্চয়ই। ও টমেটো ওই কি করতেছে, ওই টিনগুলো দিচ্ছে যে রান্না করতেছে, সব লাকড়ি দিয়ে রান্না করতেছে খড়ি চুলাতে। Nunca me dijo cómo se llama. ¿No? Sí. José Gallardo. José Gallardo. আর এই ভদ্রলোকের নাম হোসে গায়ার্দো, আর ওর র্যাঞ্চের নাম হচ্ছে এল রাঞ্চো এল গায়ার্দো, ¿verdad? রাঞ্চো এল গায়ার্দো। ও দেখেই মনে হয় খুব মজা লাগবে, ভীষণ মজা হবে। এই ভদ্রলোক, এই গায়ার্দো ভদ্রলোকের বয়স কত বললাম আমরা? 75। 75। হ্যাঁ, 75। দেখছো কি স্ট্রং। ভালোবাসা একটু। বলো তো, তুমি আন্দাজ করো তো এই ভদ্রলোকের ছেলে মেয়ে কয়জন? 11 জন। লাজুল বলো, এই ভদ্রলোকের ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে হ্যাঁ, কি বলবো, আচ্ছা, তার একটা মেয়ে আমার প্রথম পক্ষের স্ত্রী। প্রথম তার সাথে আমার দেখা হলো, আজকে প্রথম দেখা হলো। এই ভদ্রলোকের সব মিলে 23 জন ছেলে মেয়ে। উনি কি 23 জন ছেলে মেয়ে? হ্যাঁ, 23 জন ছেলে মেয়ে ওনার, এবং গুইনা টুইনা ঠিকঠাক মতো রাখছে যে। হ্যাঁ, ধান মরিচের মতো মরিচ। ওয়াও, Están muy picosos, ¿eh? A mí se me hace muy picoso. আমি me gusta। মজার একটা জিনিস দেখাচ্ছি। আমাদের দেশে তো গরুতে চাষ করে,
এখানে দেখো কিভাবে চাষ করে। মানুষের চাষ করে। হ্যাঁ, কিন্তু একটা চাকা দিয়ে গরু বেচারা কত পরিশ্রমটা কমায় ফেললো। No, hijo. Esto se agarra así. Y te lo llevas. Wow, what invention. আরে বেচারা গরুর জীবনটা বাঁচছে। এত ছোট ছোট গাছ, তার ভিতরে কি জাম্বুরা ধরছে। ছোট্ট একটা গাছ। Sí, hay manzanita en la casa, ¿no, padre? Como dos. ওই যে Sí. গ্রেপ ফ্রুট যেটা, হ্যাঁ, গ্রেপ ফ্রুট। গ্রেপ ফ্রুট। ওই যে ওইটাও তো খুব ছোট্ট। এই ছোট ছোট গাছে কিভাবে ধরছে এত। সব অবশ্য কলমের। এই যে ছোট্ট একটা গাছ। এই যে ওর, তুমি এটার পাশে দাঁড়াও তো বন্ধু। এইখানে না আসলে তো পাশে দাঁড়াইলে তো বোঝা যাবে এর গাছটা কত বড়। তোমার হাঁটু পর্যন্ত আসে না, অথচ ফল ধরে আছে, হ্যাঁ, কত বড় বড় ফল ধরে আছে। তাই না? আনিস, না, তুমি আপনি এটা তো সাথে- চারদিকের যে সৌন্দর্য Sierra Blanca. দেখুন আপনারা। এটার নাম হলো সিয়েরা ব্লাঙ্কা, সাদা পর্বতমালা। মানে এটা পৃথিবীতে যে কত দিকে কত সৌন্দর্য লুকিয়ে আছে আমরা কিছুই জানি না। দেখেন আশেপাশে কোনো লোকজন নাই, আমরা একদম নীরব, শুধু এই লেবু বনের ভিতরে আছি। বাতাবি লেবু বলবো, বাতাবি বন বলবো না কি বলবো কে জানে। বাতাবি লেবু আছে, বিভিন্ন ধরনের লেবু আছে এখানে। 1400টা লেবু গাছ লাগিয়েছেন উনি। এবার আগামীবার এই ফসল হবে, সে অপেক্ষায় আছেন। এই হলো একদম কি বলা যায়, খুব অন্য ধরনের চাষাবাস। আমাদের দেশ থেকে একদম আলাদা রকম করে চাষাবাস যে করতেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় না গেলে আসলে বোঝা যায় না। দূরে থেকে মনে হয় উষর, একদম কিছু নেই। ওই যে ওই পাশে আপনারা যে জঙ্গলগুলো দেখতেছেন, এই জঙ্গলের মতো ছিল। এই ভদ্রলোক একা একা সমস্ত এগুলি করেছেন, কেটেছেন। কেউ ওনাকে সাহায্য করেন নাই। 75 বছর বয়স, যেমন বললাম। এবং এখানে তার 50 হেক্টর জমি, একর না কিন্তু হেক্টর। তার মানে আমার মনে হয় ঢাকা শহরের একটা ভাগের ভিতরে অনায়াসে ঢুকে যাবে। এই 30 বছর আগে জমি কিনেছেন, এখন এইখানে আস্তে আস্তে 75 বছর বয়স, আবার বলছি 75 বছর বয়সে উনি আমাদের দেখাচ্ছেন কিভাবে ওয়াইন সেলার করবেন, কিভাবে এইটা করবেন ওইটা করবেন। যেন এই 75 বয়সে উনি স্বপ্ন দেখছেন আরও অন্তত পক্ষে 60-70 বছর বাঁচার। তা না হলে একজন মানুষ এত ছোট ছোট লেবু গাছ এইভাবে বানিয়ে ওয়াইন সেলার বানানোর কথা, এই করার কথা, ওই করার কথা বলে না। মানুষ আসলে স্বপ্ন নিয়েই বাঁচে, বুঝলে? গ্রেপ বাগানও আছে। হ্যাঁ, গ্রেপ বাগান আছে তো। কিন্তু আমি বলতেছি এই যে স্বপ্নগুলো উনি দেখছে, এই স্বপ্নগুলো 30 বছর বয়সের একজন যুবকের দেখার কথা। সেখানে 75 বছর বয়সের একজন যুবক এটা দেখছে। আর উনি স্বপ্ন দেখার অভিজ্ঞতা যার আছে, সামর্থ্য যার আছে, সে সব বয়সী হ্যাঁ, স্বপ্ন দেখে। কিন্তু মৃত্যুর বিছানায় শুয়েও সে স্বপ্ন দেখে। না, কিন্তু আমাদের দেশের মানুষগুলো 75 বয়সের। আমার মা দেখো, আমার মা, ওনার বয়স 82। আমার এক আছে কি বলে বন্ধু আছে 105 বছর বয়স। সে কিভাবে দৌড়ে দৌড়ে কাজ করতেছে। আর আমার মা প্রতিদিনই বলতেছে আমি তো মরার এই কবরে এক ঠ্যাং ঢুকায় রেখে দিচ্ছি। না, উনি যে কবরের কথাটা বলে, উনি জানে যে এটা জীবনের একটা শেষ বাস্তবতা। কিন্তু তোমার মা তার ফেসবুকে 82 বছরের মহিলা জোড়াসাঁকোর বাড়ির ছবি দিয়ে রেখেছে এবং সেখানে তিনি বসে আছেন এবং জোড়াসাঁকোর বাড়ির ওখানে যে সে বাংলাদেশের নবজাগরণের গান গাইছে। তো এই উনার না, ওটা ঠিক আছে, কিন্তু সব সময় মৃত্যুর কথা বলে। আর এখানে দেখি সব সময় জীবনের কথা বলে। মৃত্যু তো আসবেই, এরা বলে মৃত্যু তো আসবেই, কিন্তু প্রতিটা দিন সকালবেলা যখন আমি উঠি, সেটা আমার আর একটা জীবন, এবং ওই জীবনটাকে আমি সুন্দর করে করব। এই একটা দিনই তার জীবন, এবং প্রতিটা দিনই মানে একটা নতুন জীবন পেয়ে সেই জীবনটা তারা উপভোগ করে। এইভাবে কিন্তু ওই উপভোগ করে না, বলো? এই যে ভদ্রলোক 75 বছর বয়স আমাদেরকে খুবই সারপ্রাইজ করছে। এবং আমাদের যে খালাম্মা, তোমার মা, ওনার 82 বছর বয়স। এই দুজন মানুষ একই রকম জায়গায় আছে, একই রকম স্বপ্ন বুনছে, কিন্তু আমাদের চোখে যেটা আলাদা লাগছে সেটা হচ্ছে কালচারাল ডিফারেন্স। কারণ উনি রবীন্দ্রনাথের
একটা অনুরাগী পাঠক শ্রোতা, ওনার কাছে মৃত্যু এবং জীবনটা রবীন্দ্রনাথের কাছ থেকে শেখা, সেখানে জীবন এবং মৃত্যুর কথা সবসময় থাকে। এই মানুষটার কিন্তু জীবনের কথাটাই সেখানে আছে। যদি জীবনের সাথে মৃত্যু থাকে, সেই মৃত্যু ছাড়া জীবন কখনোই অর্থহীন হয়ে ওঠে। সেই কারণে এই ভদ্র, এটা শুধু কালচারাল কারণ না, কিন্তু আমার অবাক লাগতেছে অন্য কারণে। আমার অবাক লাগতেছে আমাদের দেশের যে 75 বছর বয়সী যাদের আমি দেখতেছি, কিছু মানে পটপট করে মরে যাচ্ছে, খালি মরে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে। এই হচ্ছে কারণ একটাই, ঠিক মতো খাওয়া দাওয়া, ঠিক মতো ব্যায়াম, এগুলো হয় না তো, পুষ্টি এগুলো হয় না। আমাদের ঢাকাতে আমাদের যাদের বয়স, তোমার আর আমার বয়সে যারা আছে, তারা দাদা দাদি হয়ে পরকালের কথা ভাবে, কিন্তু তোমার মা কিন্তু এক্সেপশন। হ্যাঁ, ওনার মতো, ওনার সঙ্গে মিল আছে তোমার মা। আমি তার সাথে খুব ভালোভাবে কথা বলেছি। আমি দেখেছি জীবনের মানে উনি অন্যভাবে খুঁজে, জীবনের অর্থ তার কাছে একটু ডিফারেন্ট। কারণ তুমি দেখো, উনি রবীন্দ্র সংস্কৃতির লোক। তো সেই মানুষ কিন্তু জীবন এবং মৃত্যু দুটাকে খুব বেশি দূরত্বে রাখেন না। এটা এক ধরনের রিয়ালিটি, এটা একটা দার্শনিকতা। আচ্ছা, ধন্যবাদ।